আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের টাইটেল দেখে আমরা বুঝতে পারছি সংখ্যাবাচক শব্দ। মূলত সংখ্যাবাচক শব্দ যদি তুলনা করা হয় বইয়ের চ্যাপ্টারগুলোর মধ্যে এটা সবচেয়ে সহজ, ছোট বলা যায় না কারণ এর ছোট টপিক বা অধ্যায় আছে আমাদের বইয়ে, তবে পড়ার দিক থেকে সবচেয়ে ছোট বলা চলে। সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট এই অধ্যায়টা হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দ। তো মূলত সংখ্যাবাচক শব্দ অতিরিক্ত সহজ হওয়ার কারণে স্টুডেন্ট অনেক সময় কী করে, এটা বাদই দেয়, একদমই পড়ে না। কিন্তু এটা কিন্তু আসলে তাদের আসলে একটা ভুল ডিসিশন বলা চলে, কারণ সংখ্যাবাচক শব্দটা খুবই ছোট ছিল। আমরা যদি একবার পড়তাম সেক্ষেত্রে কি খুব সহজে আমরা মনে রাখতে পারতাম, কিন্তু আমরা যদি এটা একবারও না পড়ি এটার থেকে যে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ চলে আসে, যেমন সংখ্যাবাচক শব্দের কোন সংখ্যাবাচক শব্দের 4টি অংশ হিন্দিতে আছে, এটা যদি আমি একবারও এই অধ্যায়টা না পড়ি সেক্ষেত্রে কি আমি কখনই এটার উত্তর দিতে পারবো না। বা আমি যদি সংখ্যাবাচক শব্দ সম্পর্কে একটু ধারণা না থাকে, সংখ্যাবাচক শব্দের একক কি সেটা আমি বলতে পারবো না, কত ভাগে ভাগ করা যায় সেটা আমি বলতে পারবো না। তো যেহেতু এটা সহজ তাই এটা খুব দ্রুতই শেষ হবে, তাই অবশ্যই এটা আমরা কখনোই বাদ দিব না। তো মূলত কোনো একটা কিছু শিখতে হলে সেটা সংজ্ঞা বা সেটা কি এটা আগে আমাদের একটু জানতে হবে। মূলত সংখ্যা মানে হচ্ছে গণনা করা। আমরা মূলত বাংলায় সংখ্যা গণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমাদের যে সংখ্যাবাচক শব্দ তার যে একক সেটা হচ্ছে এক, অর্থাৎ সংখ্যাবাচক শব্দের একক এক। মূলত এই সংখ্যাবাচক শব্দের একক যে এক সেটা অনেকে আমরা বুঝতে পারি না। ধরেন আমি যদি বলি যে আমার কাছে 5 টাকা আছে, তার মানে কি আমার কাছে সংখ্যাবাচক শব্দের একক এই এক 5 বার আছে, অথবা 5 দ্বারা এটাকে গুণ করতে হবে। অর্থাৎ এই একক 5 বার যদি যোগ করি বা যেটা 5 দ্বারা যদি আমি এটাকে গুণ করি বা এই এককে এক 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 এভাবে 5 বার নেই, যেহেতু এটা একটা একক সংখ্যাবাচক, তখন আমরা পাবো 5। তো এটাই বলা আছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাবাচক শব্দের মূল যে একক সেটা এক দিয়ে শুরু হয়। অর্থাৎ আমি যদি প্রথমের দিক থেকে বলি সেটা কি প্রথম মানে কি এক, অথবা আমি যদি বলি রোল এক, সেক্ষেত্রে কি মানে প্রত্যেকটা সংখ্যার প্রথম যেটা হবে সংখ্যাবাচক শব্দের একক সেটাই হচ্ছে কি এক। তো মূলত আমাদের যে সংখ্যাবাচক শব্দ সেটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। তো এই যে সংখ্যাবাচক শব্দ যে 4 প্রকার সেগুলো হচ্ছে অঙ্কবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রম বা পূরণবাচক, আর একটা হচ্ছে তারিখবাচক। অর্থাৎ আমরা যে আমাদের সংখ্যাগুলো আছে বাংলায় সংখ্যাবাচক শব্দগুলো সেগুলোকে 4টা ভাবে ব্যবহার করে থাকি। অঙ্কবাচক কি 1 2 মানে অঙ্কের করার ক্ষেত্রে, পরিমাণ বা গণনা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ক্রম নির্ধারণের ক্ষেত্রে যে আমি আগে কোন শ্রেণীতে পড়তাম, ধরেন কেউ একজন এখন 8ম শ্রেণীতে উঠেছে, তার মানে কি সে আগে পড়তো 7মে আর পরবর্তীতে পড়বে 9মে। এই যে একটা ক্রম নির্ণয় করছে, যে কখনোই সম্ভব না 8-এর আগে কেউ 5-এ পড়বে, এরকম কখনোই সম্ভব না। ঠিক একটা ক্রম বা পূরণবাচক বলা হয়, যে একটা ক্রম অনুযায়ী যেতে হবে। আরেকটা কি তারিখ বলার ক্ষেত্রে আমরা আমাদের সংখ্যাবাচক শব্দটা ব্যবহার করে থাকি, যেমন আমরা বলি পহেলা বৈশাখ। এই যে এই পহেলা এটা কি আমরা বাংলায় তারিখবাচকে ব্যবহার করে থাকি। তো মূলত এখন আমরা একটা ছক দেখব, যে ছকের মাধ্যমে আমরা প্রত্যেকটা সংখ্যাবাচক শব্দ সম্পর্কে চিনবো আর কি, প্রত্যেকটা সংখ্যাবাচক শব্দ দেখতে কেমন হয়ে থাকে বা কিভাবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, আর এই 4 প্রকার সংখ্যাবাচক শব্দের মধ্যে কোন 4টি মানে কোন সংখ্যাবাচক শব্দের 4টি হচ্ছে আমাদের হিন্দি সেটা আমরা দেখব, আর কোনটা কোন ভাষা থেকে এসেছে সেটা আমরা সেই ছকেই দেখব। তো এই যে অঙ্ক বা সংখ্যাবাচক যে আছে সেগুলো কি 1 2 3 4 5 যেগুলো আমরা বলে থাকি অঙ্কের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি আমার কাছে 3 টাকা আছে, মানে কি এক এককে 3 সংখ্যা থাকবে, এটাই হচ্ছে কি অঙ্ক বা সংখ্যাবাচক। 1 2 3 4 তারপর 15 19 20 এগুলো প্রত্যেকটাই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করি, এগুলোই কি হবে অঙ্কবাচক। গণনার ক্ষেত্রে আমরা যেই সংখ্যাগুলো ব্যবহার করে থাকি, যেমন আমরা যদি বলি 1 2 3, এইভাবে আমরা যদি গণনার জন্য এইভাবে লিখে থাকি, যেমন আমি যদি বলি এক সপ্তাহে 7 দিন, এই যে 7টা দিন 7 যে আমি লিখবো, এটা কি গণনার ক্ষেত্রে আমি ব্যবহার করতেছি যে 7টা দিন মিলে একটা সপ্তাহ হচ্ছে। তো যখন আমি কোনো গণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকবো, অর্থাৎ অঙ্কটা কি যখন আমরা লিখিত রূপ দেবো সেটাই হয়ে যাবে কি গণনাবাচক সংখ্যাবাচক শব্দ। এরপর যদি আমরা দেখি পূরণবাচক, যার আরেক নাম হচ্ছে ক্রমবাচক, অর্থাৎ ক্রম বোঝানোর জন্য, যে প্রথম শ্রেণী তারপর আসবে দ্বিতীয় শ্রেণী তারপর আসবে তৃতীয় শ্রেণী, বা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদিগুলো কি হচ্ছে আমাদের পূরণবাচক। যেমন পঞ্চদশ, 15কে কি বলে পূরণ বা ক্রমবাচকে পঞ্চদশ, তারপর 19কে বলে ঊনবিংশ, 20কে বলে বিংশ। এই যে এগুলো ক্রম বা পূরণ যখন বোঝানো হবে সেটাই হবে ক্রম বা পূরণবাচক। তারিখবাচক হচ্ছে কি যেমন পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। আবার আমাদের খুব নাম করা একটা মুভি আছে 22শে শ্রাবণ, এই যে 22শে
এই প্রত্যেকটাই কি আমরা তারিখ বোঝানোর জন্য, 22শে শ্রাবণ দ্বারা কি শ্রাবণ মাসের 22 তারিখকে বোঝানো হচ্ছে, তাই 22শে শ্রাবণ। তো এইভাবে আমরা যখন যখন তারিখ বোঝানো হয়ে থাকবে সেটা হয়ে যাবে কি তারিখ বাচক সংখ্যাবাচক শব্দ। তো আমাদের যে তারিখবাচক সংখ্যাবাচক শব্দ আছে তার ভিতর যে পহেলা, দোসরা, তেসরা এবং চৌঠা, এই যে চারটি তারিখবাচক যে শব্দ, প্রথম চারটি সেটা হচ্ছে হিন্দি শব্দ থেকে সাধিত। অর্থাৎ এই যে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই চারটি যে তারিখবাচক শব্দ আছে সেগুলো আবার হিন্দি থেকে নিয়ে আসা হয়েছে। এটা হিন্দি থেকে আমরা সাধিত করেছি এই শব্দগুলোকে। আর আমাদের যে 20 বা 20 আছে এটা কোল থেকে নিয়ে আসা হয়েছে, কোল ভাষার শব্দ। তো এইভাবে আমরা মনে রাখবো আমাদের তারিখবাচক শব্দের প্রথম চারটি হচ্ছে হিন্দি থেকে সাধিত, একটু মনে রাখলে আমাদের চলবে। তো আশা করি আমাদের যে অঙ্কবাচক কোনগুলো, গণনা কোনগুলো, পূরণ বা ক্রম কোনগুলো, ক্রম এবং তারিখ এটা খুব সহজে চেনা যায়। মানুষরা যে এটা ভুল করে সেটা হচ্ছে গণনাটাকেও অনেকে অঙ্কবাচক মনে করে। আমরা মনে রাখবো একদম অঙ্ক সংখ্যায় যেগুলো লেখা থাকবে, যেন অঙ্কের আরেক নামও কিন্তু সংখ্যা, সংখ্যায় যেগুলো লেখা থাকবে সেটা অঙ্কবাচক হবে। আর যেটা লিখিত রূপ বাংলায় এক, মানে দয় দুই, মানে এইভাবে যে দেওয়া থাকবে সেটা হবে গণনা। এই দুটার পার্থক্যটা আমরা মনে রাখলে চলবে। আর বাকিগুলো কিন্তু খুবই সহজ, তাই না? যে ক্রম কি একটার পর আরেকটা আসতে থাকবে, এটা ক্রম যখন বুঝাবে যে প্রথমে পদ দ্বিতীয়, দ্বিতীয় পদ তৃতীয়, যেটা আমরা শ্রেণী দিয়েও মনে রাখতে পারি যে এখন পঞ্চম শ্রেণী, তারপর ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, ক্রমের সাথে আগাবে। তো এটাই হবে কি ক্রম বা পূরণবাচক। আর তারিখ তো আমরা দেখেই বুঝতে পারবো। তো মূলত এখান থেকে অনেকবার বোর্ডে যেহেতু প্রশ্ন আছে যে কোন সংখ্যাবাচক শব্দের হিন্দি শব্দ থেকে সাধিত হয়েছে, তারিখবাচক শব্দের প্রথম চারটা হিন্দি থেকে সাধিত হয়েছে, এটা জাস্ট আমাদের মনে রাখলেই চলবে। এখন আমরা যেটা দেখবো পূরণবাচক শব্দের কিছু কিছু অংশ আছে, যেমন আমরা পৌনে বলি, সোয়া বলি, এই যে এগুলো আমরা বুঝতে পারি না। তো এগুলো আমরা কিভাবে চিনবো এবং কত ভাগে কত অংশকে মূলত এগুলো বলা হয় সেগুলো একটু দেখবো। পূর্ণ সংখ্যার ন্যূনতা বা আধিক্যবাচক সংখ্যা শব্দগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি, যেমন 1 এককের 4 ভাগের 1 ভাগ। এই যে 1 এককের 4 ভাগের 1 ভাগ, এটা মানে কি 4 সংখ্যাটার এক অংশকে বোঝানো হচ্ছে, তাই কি হবে 4-এর 1 অংশ, 4 ভাগের 1 ভাগ। আবার 1 এককের 3 ভাগের 1 ভাগ দ্বারা কি বোঝাচ্ছে 3 সংখ্যার 1 অংশ, অর্থাৎ 3টা সংখ্যা তার ভিতর একটা অংশ আমরা নিচ্ছি, তাই কি 3-এর 1 অংশ বা তেহাই, যেটাকে বলা হয় কি, যেমন 4 ভাগের 1 যেটা ছিল সেটা কি চৌথা, শিখি বা আমরা পোয়া বলে থাকি। ঠিক তেমনি 1 এককের 3 ভাগের যে 1 অংশটা আছে সেটাকে আমরা বলে থাকি কি তেহাই। এরপর যদি আমরা দেখি যে 1 এককের 2 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা আধাও বলে থাকি, সেটা কি অর্ধ বা আধা। ঠিক তেমনি এরকম প্রত্যেকটাই সাজানো যাবে, যেমন 1 এককের 8 ভাগের যে 1 ভাগ, অর্থাৎ 8টা ভাগের একটা অংশ যদি আমি নেই সেটাকে আমরা কি বলবো 1/8। তো এইভাবে আমরা কি প্রত্যেকটাকে এরকম 1 অংশে ভাগ করতে পারি, কারণ আমরা জানি যে সংখ্যাবাচক শব্দের এককই হচ্ছে 1। তো এইভাবে আমরা প্রত্যেকটা অংশের 1 বের করতে পারি। এছাড়াও আমরা যদি বলি যে আড়াই বা 1.5, এই যে আড়াই বা 1.5 দ্বারা আমরা কি বুঝাই, 1.5 দ্বারা হচ্ছে 1 এবং আরো অর্ধেক বা আধা থাকবে। অর্থাৎ আমরা যদি বলি 1.5 সেক্ষেত্রে কি হবে 1, আবার 1-এর সাথে আরো অর্ধেক। আবার আমরা যদি বলি আড়াই দ্বারা আমরা কি বুঝাই 2 এবং তার সাথে আরো অর্ধেক, 2 এবং তার সাথে যে আমরা তো এখানে দেখে আসছি যে 2 ভাগের 1 ভাগ, যেমন আমরা আড়াইটা 1.5টা নিয়ে অনেকে বেশি সমস্যায় পড়ি। এখানে কি বোঝানো হচ্ছে, যদি আমি বলি 1.5টা তার মানে কি 1টা 30 বাঁচবে, কারণ কি এটা দ্বারা কি বোঝানো হয়ে থাকে 2 ভাগের 1 ভাগ। অর্থাৎ 60 মিনিটটাকে যদি আমি 2টা ভাগ করি তার যে একটা অংশ 30 মিনিটও থাকবে 1 ভাগ, 2 ভাগের মধ্যে 1 ভাগ নিয়ে নিচ্ছে, তাই সেটাকে কি বলা হয় 1.5 বলা হয়। আর আড়াই মানে হচ্ছে কি 2 আবার অর্ধেক। তো এভাবে আমরা আড়াই 1.5 চিনতে পারি। এছাড়াও যেটা নিয়ে আমরা অনেক বেশি সমস্যায় পড়ি পৌনে শব্দটার সাথে, যে পৌনে দ্বারা মূলত আমরা কি বুঝি 1 এককের, তো আমরা যদি দেখি যে 1 এককের 4 ভাগের যে 3কে পরবর্তী সংখ্যার পৌনে বলা হয়। এই জায়গাটা না আমরা অনেকে বুঝতে পারি না যে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। মূলত পরবর্তী সংখ্যার পৌনে কেন বলা হচ্ছে সেটা যদি একটু বুঝে বলি, আমি যদি বলি 3.25, তো অনেকের কাছে মনে হচ্ছে 3.25 বলে কি করা উচিত ছিল 3 দিয়ে আর এটাকে দেওয়া উচিত ছিল, কিন্তু না, এটা কিন্তু তখন হয়ে যাবে কি একদম ভুল। 3.25 যদি বলি সেই ক্ষেত্রে আমার করতে হবে 2 দিয়ে, এটা হবে সঠিক উত্তর। অর্থাৎ আবার আমি যদি বলি 3.25 সেক্ষেত্রে আবার কি করতে হবে, এখানে যাবে 3, তারপর দিতে হবে আমাদের 4 ভাগের 3 অংশ। কারণ আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের যে 4 ভাগের 1 অংশ ছিল যেটাকে আমরা চৌথি, শিখি বা পোয়া বলতাম, মূলত কোনো একটা সংখ্যা থেকে পোয়া অংশটুকু যদি আমরা বাদ দিই তারপর যে অংশটুকু পাওয়া যায় সেটাই হয় কি আমাদের
পৌনে অংশটা। অর্থাৎ আমি যখন বলবো 4.5 তার মানে কি 4.5 থেকে এই অংশটুকু বাদ আছে, 4 হতে এই অংশটুকু বাদ আছে, তাই না? এই অংশটুকু 4, এই অংশটুকুর জন্য 4 হচ্ছে না, 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, এক অংশ শুধু বাকি। তখন এই যে 4 ভাগে 3 অংশ যেহেতু হয়ে গিয়েছে, তাই আমাদের কি করতে হবে, 3-এর সাথে মানে যেটা আমি বলি 3.5, সেক্ষেত্রে 2-এর সাথে 4 ভাগে 3 অংশ হয়ে গেছে, আর যদি এক অংশ হয়ে যায় তখন সেটা 3-এ পরিণত হবে। এটা বোঝানোর জন্য আমি যখন বলবো 3.5, সেক্ষেত্রে আমার এখানে 2 লিখে তারপর 4/3 লিখতে হবে। অর্থাৎ কি, যেই সংখ্যা আমি যদি বলি 5.5, যদি আমি বলি 5.5, সেক্ষেত্রে কি 5 না দিয়ে দিতে হবে 4, 3 ভাগের বা 4 ভাগের 3 অংশ। আবার আমি যদি বলি 8.5, 8 দ্বারা কি হবে, 8 লিখবো? অবশ্যই না, লিখবো কি 7। অর্থাৎ যেই সংখ্যাটা উচ্চারণের সময় নিব 15-এর সাথে, সেটা লেখার সময় তার আগের সংখ্যাটা লিখবো। তো আশা করি এভাবেই খুব সহজে আমরা পনে বিষয়টাকে, মানে পনে জিনিসটা নিয়ে কিন্তু আমিও যখন একটু ছোট ছিলাম আমার অনেক বেশি সমস্যা হতো। আমি পনে দ্বারা মনে করতাম, যদি কেউ বলতো যে 2.5, আমি ভাবতাম 3টা 15 বাজে হয়তো, আসলে কিন্তু না, 3 দ্বারা 2টা 45কে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এখনো আমাদের 4-এর এক অংশ বাকি আছে পনে হতে। পনে মানেই হচ্ছে 4-এর এক অংশ বাকি, তার মানে কি 4-এর 3 অংশ হয়ে গিয়েছে, এক অংশ বাকি মানে তো 4-এর 3 অংশ হয়ে যাওয়া। তাহলে কি এভাবে আমরা খুব সহজে আমাদের পনে সংখ্যাটাকে মনে রাখতে পারি। তো আশা করি আজকে যে আমাদের পর্বটা ছিল সংখ্যাবাচক শব্দ কাকে বলে, তার একক কি, সেটা কত প্রকার, এবং এই যে এই অংশগুলো যেগুলো আমরা অনেক সময় ভুল করি, দেড়, আড়াই আর পনে চিনতে, সেগুলো নিয়ে আর আমাদের কোনো ঝামেলা হবে না। আর আমরা তো এই অংশটুকু বুঝতেই পেরেছি যে এক এককে 4 ভাগের 1 ভাগকে কি বলবে, চৌথা, সিকি বা পোয়া। মাঝে মধ্যে কিন্তু এগুলো প্রশ্নে আসে, তাই এগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। আবার 3 ভাগের 1কে কি বলে, তেহাই বলে, এটা আমরা অনেকেই জানি না। আর অর্ধেক, এটা আমরা জানি যে অর্ধ বা আধা বলে। আর 1 অষ্টমাংশ, 1 নবমাংশ, এগুলো আমরা বুঝতে পারি। শুধুমাত্র আমাদের তেহাই আর চৌথা, সিকি বা পোয়াতে একটু ঝামেলা হয়ে থাকে। আরেকটা যে প্রশ্ন আমাদের পরীক্ষায় অনেক আসে, সেটা কি, কোন সংখ্যাবাচক শব্দ কিছু সংখ্যা হিন্দি থেকে আনা হয়েছে? তারিখবাচকের ক্ষেত্রে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো কি সবগুলো হিন্দি থেকে সাধিত শব্দ। তো মূলত আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব দেখার পর সংখ্যাবাচকের যে এমসিকিউগুলো আসে সেগুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।